স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। বাবা, আমার খুব ভয় লাগছে। ইনজেকশন নিলে খুব লাগবে। 10 বছরের ছেলের কথা শুনে বাবা বললেন, তুই না ছেলেদের ব্যথা লাগে না। মর্দ কো দর্দ নেই হতা। কিছুটা দূরে বসে আছে পৃথা। সবটা শুনে বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বলল, मर्द को भी दर्द होता है बेटा, তবে তুমি ভয় পেও না, একটু সামান্য লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তোমার তো হাতটা অনেকটা কেটেছে, এই ব্যথাটা সহ্য করতে পারছো যখন, ইনজেকশনের ব্যথা কিছুই না তোমার কাছে। একটু শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না। বলে নিজের জায়গায় ফিরে গেল পৃথা। ছেলেটি ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে বলল, আন্টি, আমার বেশি লাগেনি, অল্প একটু লেগেছে। তারপর হাসি মুখে বাবার হাত ধরে চলে গেল। পৃথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাড়িতে তারও একটি 7 বছরের ছেলে আছে, তাকে এখন থেকে বোঝাতে হয়, ছেলে হোক বা মেয়ে, ব্যথা পেলে কষ্ট পেলে সবারই কান্না আসে। কান্না কোনো দুর্বলতার প্রকাশ নয়। তার 7 বছরের ছেলে পার্থিবকে নিয়ে পৃথার অনেক স্বপ্ন। ছেলে ছাড়া তার যার কেউ নেই। কিছুটা দূরে বসে আছে কবির। কবির চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক। পৃথার এত সুন্দর করে বাচ্চা ছেলেটাকে বোঝানো বেশ ভালো লাগলো তার। পৃথার দিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে। খোলা চুল, ছিপছিপে চেহারা, পরনে একটা অলিভ কালারের কুর্তি, চোখে মুখে বেশ একটা পজিটিভ ভাইব। কিছু মানুষকে দেখলে কিংবা তাদের কথা শুনলে মন এমনি ভালো হয়ে যায়। পৃথাও তাদের মধ্যে একজন। পিতাকে দেখতে দেখতে পায়ের চোটের কথা আর মনে নেই কবিরের। একটু আগে চোট পেয়েছে, যদিও কোনো রক্ত বের হয়নি, তবুও ফ্র্যাকচার হয়েছে কিনা একবার দেখে নেওয়া ভালো। পিতা ডক্টরকে রিপোর্টগুলো দেখাতে চেম্বারে ঢুকলো। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। ব্যাগের মধ্যে রিপোর্টগুলো ঢুকানোর সময় কবির চৌধুরীর নাম ধরে ডাকা হলো চেম্বারের ভিতরে যাওয়ার জন্য। এই মুহূর্তে কবিরের ড্রাইভারও একটা জরুরি কাজে বাইরে গেল। কবির দেওয়াল ধরে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। পৃথার সেই দিকে চোখ যেতেই বলল, আরে দাঁড়ান দাঁড়ান, পড়ে যাবেন তো। বাড়ি থেকে কেউ আসেনি? চলুন, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। আপনি আমার হাতটা ধরুন। কবিরের হাতে পৃথার হাতে ছোঁয়া লাগতে কেমন যেন একটা লাগলো। এটাকে কি ম্যাজিক্যাল টাচ বলে? কবির পৃথার কথা মতো ওর হাত ধরে ধীরে ধীরে চেম্বারে ঢুকলো। ডক্টর পৃথাকে দেখেই বলল, ওনার বাড়ির কেস এসেছে, এক্ষুনি একটা এক্সরে করতে হবে। পৃথা বলল। কি কি করতে হবে বলুন, আমি করিয়ে নিয়ে আসছি। চেম্বার থেকে বেরিয়ে কবির বলল, আপনি আমার জন্য অসুবিধায় পড়ে গেলেন। আসলে আমার ড্রাইভার পুলিশ স্টেশনে গেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কারোর কিছু হয়নি, শুধু আমারই পায়ে একটু চোট লেগেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে পৃথার অতীতের কথা মনে পড়ে গেল। একটু ধীরে চালাও সোহম, দেখছো না রাস্তাটা কত অন্ধকার। ওহো পৃথা, এত ভয় পেও না তো, কিচ্ছু হবে না। এখন যে আমার ভীষণ আনন্দ, আমি বাবা হতে চলেছি। তুমি ভুলে যাচ্ছ সোহম, আমিও মা হতে চলেছি। এই সময় কেউ এইভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালায়? সরি সরি, আমি আসতে চালাচ্ছি। একটু কাছে এসো, ওখানে একটা চুমু দিই। তুমি দেখে চালাও, দেখো তুমি ভুল সাইডে গাড়ি চালাচ্ছ, কোনো গাড়ি চলে এলে মুশকিল হয়ে যাবে। কিছু হবে না ডার্লিং, একটু এসো না কাছে। সোহম, সামনে তাকাও প্লিজ। তারপরে একটা জয় শব্দ। আর কিছু মনে নেই পৃথার। চোখ খুলেছিল হাসপাতালে। সেই অ্যাক্সিডেন্টে পৃথার গর্ভে থাকা পার্থিবের কিছু হয়নি, কিন্তু সহম মারা যায়। এক্সকিউজ মি, কিছু ভাবছেন আপনি? কবিরের কথায় সম্মতি ফিরল পৃথার। নিজেকে সামনে নিয়ে বলল, না না, কিছু ভাবিনি। চলুন আপনি ওই রুমে, ওখানেই এক্সরে হবে।
এক্স রে রিপোর্ট ডক্টরকে দেখানোর পর জানা গেল তেমন কিছুই হয়নি, শুধু জোরে আঘাত লেগেছে। কদিন একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মেডিসিন শপে মেডিসিনগুলো নিয়ে কবিরকে সব বুঝিয়ে দিল পৃথা। কবিরের কাছে এই সময়টুকু যেন হঠাৎ গরমে কালবৈশাখীর আগমনের মতো। এমন এক শীতলতা সে পেয়েছিল অনেক বছর আগে মায়ের আশ্রয়ে। মা নেই আজ 30 বছর হলো। হঠাৎ করে সেই একই শীতলতা আজ এতগুলো বছর পর পেয়ে গেল যেন। কিছুক্ষণ পর ড্রাইভার এসে বলল। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। কবির বলল। ঠিক আছে, তুমি আগে ম্যাডামকে বাড়ি পৌঁছে দাও, তারপর আমাকে অফিসে নামিয়ে দিবে। পৃথা সাথে সাথেই বাধা দিয়ে বলল। না না, আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই, আমি চলে যাব। আমার একটু কাজ আছে। আর আপনিও অফিসে না যেয়ে বাড়ি গিয়ে রেস্ট নিন। ডাক্তার কি বললেন মনে নেই? আপনার এখন রেস্টের দরকার। পৃথা কথাগুলো বলে একটু হেসে চলে গেল। কবির গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার বলল। কোথায় যাব স্যার? কবির হাসি মুখে বলল। বাড়ি চলো, রেস্ট নিতে হবে। অফিসের কাজ এই কদিন রবিন সামলে নেবে। গাড়িতে যেতে যেতেই হঠাৎ কবিরের মনে পড়ল এইসবের মাঝে মেয়েটার নাম ঠিকানা জানাই হলো না। কি করে খুঁজবে এখন সে? এতক্ষণের এই ভালো মুহূর্তটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। কোনোভাবেই কি আর তাকে খুঁজে পাওয়া যাবে না? বাড়ি ফিরতেই দারোয়ান বড় গেটটা খুলে দিল। বাড়ির সকলেই খবর পেয়ে গেছে কবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি করে ছুটে এলেন কবিরের সৎমা মালিনী দেবী। কবিরকে ধরে বাড়ি নিয়ে গেলেন। নিজের রুমে গিয়ে বেডের শোয়াতে মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। কবির কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখার পর বলল। তুমি খেয়েছো? মালিনী দেবী বললেন। কি করে খাবো বাবা? রণবীর তোর অ্যাক্সিডেন্টের খবর দিল আমাকে। ও একটা জরুরি মিটিংয়ে আটকে গেছে, নয়তো ওর মন ছটপট করছে তোর জন্য। কবির ধীরে ধীরে বলল। আমি ঠিক আছি মা, তুমি খেয়ে নাও, আমি ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। মালিনী দেবী খাবার নিয়ে এসে আগে কবিরকে খাইয়ে দিলেন, তারপর নিজে খেলেন। কবিরের মা মারা যাওয়ার পর কবিরের বাবা মালিনী দেবীকে বিয়ে করেন। তাদের আরেক সন্তানের নাম রণবীর। মালিনী দেবী দুজনকেই সমান ভালোবাসেন। কবির মালিনী দেবীকে পাওয়ার পর মাকে হারানোর কষ্টটা ভুলে গিয়েছিল। নিজের হাতটা আরো একবার দেখলো, গাড়ি চালাচ্ছিল। এই হাতে করেই হঠাৎ সামনে একটা গাড়ি চলে আসতেই সজোরে ব্রেক করছিল। কোনো রকমের বড় সড়ো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে, কিন্তু পায়ে একটু মোচড় লাগে। তবে এটা তো নতুন কিছু নয়, এর আগেও তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জীবনে। কানের কাছে সে চিৎকারের শব্দ আর রাতের অন্ধকার আজও স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর পৃথার কথা মনে পড়ল। এই প্রথম কাউকে দেখার পর এতটা ভালো লেগেছে। বারবার প্রার্থনা করলো আবার যেন পৃথার সাথে তার দেখা হয়। মা, তুমি কি ব্যস্ত আছো? না তো, কিছু বলবি আমায়? আমার রিপোর্টগুলো সব ঠিক আছে। তুমি তো আজ ডক্টর আঙ্গেলের কাছে গিয়েছিলে। হ্যাঁ সোনা, সব ঠিক আছে। তুমি আবার আগের মতো বাঁদরামি শুরু করতে পারবে। তবে এবার হাড় ভাঙলে ডক্টর আঙ্কেল বলেছেন বড় বড় ইঞ্জেকশন দেবেন 2 বেলা করে। এখন বলো না মা, হাত ব্যথাটা আমার এখনো মনে আছে। আচ্ছা সোনা বাবা, আর কিছু বলবো না। এসো আমার কাছে, এসো। স্কুলে কি হয়েছে আজ বলো। পার্থিব মায়ের সাথে গল্প করতে বসলো। পৃথা নিজের দরকারি কাজ ছেড়ে পার্থিবের কথা শুনতে লাগলো। কবির, তুই ঠিক আছিস বাবা? কদিন ধরে দেখছি তুই একদম চুপচাপ। না 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 মা, আমি ঠিক আছি। এই তো আজ থেকে অফিসে যাব। পাশ থেকে রণবীর বলল। তোমার বড় ছেলে একদম ঠিক আছে মা, আসলে তার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। অলিভ কালারের কুর্তি পরা মেয়েটার নাম আর ঠিকানা জিজ্ঞাসা করেনি দাদা, তাই একটু মনটা খারাপ। কবির ধমক দিয়ে বলল। তুই চুপ করবি? মালিনী দেবী বললেন। কোন মেয়ের কথা বলছিস রণবীর? কবির সাথে সাথে এড়িয়ে যাওয়ার জন্য বলল। মা, এখনো পায়ে একটু ব্যথাটা আছে, আর বাইকে দুবাই যেতে হবে নেক্সট প্রজেক্টের জন্য। আমি যে একা একা কি করে সব সামলাবো? মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে বলেন। এত চাপ নেওয়ার তোর কিচ্ছু নেই। আমি ম্যানেজারের সাথে কথা বলছি, এখন কোনো নতুন প্রজেক্ট নেওয়ার দরকার নেই। কবির বলল। না 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 মা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। পাশ থেকেই রণবীর বলল। যত ভালোবাসা বড় ছেলের ওপর, ছোট ছেলের দিকে তো নজরও দাও না। মালিনী দেবী কবিরকে জড়িয়ে ধরে বললেন।
এই তো আমার প্রথম সন্তান, তুই তো তারপর এসেছিস। কবির মালিনী দেবীর সৎ ছেলে হলেও কোনো দিন মালিনী দেবী থেকে কোনো অবহেলা পায়নি, বরং তার সবসময় মনে হয়েছিল মালিনী দেবী রণবীরের চেয়ে কবিরকে বেশি ভালোবাসেন। রণবীরও কবিরকে ভীষণ ভালোবাসে। কবির রণবীরের সাথে নিজের সব কথা শেয়ার করে। সেদিন ডক্টরের চেম্বারে কি ঘটেছিল সব জানিয়েছে। রণবীর সব শুনেই বলল, তুই চিন্তা করিস না দাদা, দুবাই থেকে ঘুরে এসে আমি মেয়েটির খোঁজে নিচ্ছি। আজ প্রায় 20 দিন হয়ে গেছে কবির বাড়িতেই বন্দী। তবে আজ থেকে আবার অফিসে যাবে। অফিস থেকে ফেরার পথে যাবে সেই ডক্টরের চেম্বারে। যেভাবেই হোক মেয়েটিকে খুঁজতে হবে। এই 20 দিনেও যে ভুলতে পারিনি মেয়েটার চেহারা। নিশ্চয়ই ওখানে সিসিটিভি থাকবে, কিছু একটা পথ ঠিকই বেরোবে। পার্থিব, আজ আমার একটু কাজ আছে। স্কুল থেকে তোকে আজ অনন্যার মা নিয়ে আসবে। তুই এসে ওদের বাড়িতেই থাকবি। আমি তোর জামা প্যান্ট দিয়ে দেব অনন্যার মায়ের হাতে। আমার একটু কাজ আছে, ফিরতে রাত হবে। আমি আসার সময় তোকে নিয়ে আসবো। আচ্ছা মা, তাই হবে, তুমি চিন্তা করো না। তোমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, আমি অনন্যার বাড়িতে হোমওয়ার্ক করে নেব। পিতা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা কত বোঝে। এই বয়সের ছেলেদের মতো নয়। মাঝে মধ্যে খুব খারাপ লাগে। সোহম বেঁচে থাকলে পার্থিবের জীবনটা অন্যরকম হতে পারত। তবু পিতা ভীষণভাবে চেষ্টা করছে একসাথে পার্থিবের বাবা ও মা হয়ে ওঠার। পার্থিবকে ঘুম পাড়িয়ে সব ডিজাইন রেডি করেছে। এই ফ্যাশন ডিজাইন নিয়ে তার বরাবর খুব ইচ্ছে ছিল কিছু করার। সোহম বেঁচে ছিল যখন, তখনও ভীষণ সাপোর্ট করতো পিতাকে, কিন্তু সেই সময় এতটা সুযোগ হয়নি। তবে ছেলেকে নিয়ে একা থাকতে গিয়ে বুঝেছিল একটা কাজের ভীষণ দরকার ওর। তাই তো এতটা স্ট্রাগল করার পর আজকে এই জায়গাতে আসতে পেরেছে। পিতার সব কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে বেরিয়ে গেল। স্যার, গাড়িটা আজ আমি চালাবো? কেন? আমি তো রোজ চালিয়ে নিয়ে যাই। না স্যার, তা নয়। আমি ভাবছিলাম যদি আপনার কোনো সমস্যা হয়। অ্যাক্সিডেন্টের পর থেকে তো গাড়িতে হাত দেননি আপনি। কবির গাড়ির স্টারিংয়ে হাত দিল, কানে চিৎকার ভেসে এলো। মনে হলো চারিদিকটা কেমন যেন সেই রাতের মধ্যে অন্ধকার হয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? কি হলো আপনার? ড্রাইভারের কথায় সম্মত ফিরল কবিরের। তারপর বলল, তুমি গাড়িটা চালাও। গাড়ির স্পিড ছুটে চলল। ড্রাইভার একবার কবিরের দিকে তাকিয়ে দেখলো, তখন সে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর কবির বলল, তোমার কি মনে হয় আমার একবার ওই পরিবারের খোঁজ করা উচিত? আমি যে রাতে ঘুমোতে পারি না, আমার চোখের সামনে এখনো সব ভাসছে। কেমন আছে সেই মেয়েটি যাকে আমি এই হাতে করে তুলে হসপিটালে নিয়ে গেছিলাম? সেদিন অন্ধকারে ভালো করে মুখটা অবধি দেখিনি। মেয়েটিও সেন্সলেস হয়েছিল। আর যিনি ড্রাইভ করেছিলেন তিনি তো সেখানে স্পট ডেড। আমি অন্যায় করছি, আমার ওখানে থাকা উচিত ছিল, কিন্তু মা আর ভাই মিলে আমাকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসে। ড্রাইভার সবটা শুনে বলল, আপনি এত ভাবছেন কেন স্যার? মেয়েটি বেঁচে আছে, সম্ভবত এই শহরেই আছে। রণবীর স্যার অ্যাক্সিডেন্টের পর মেয়েটির খোঁজ খবর রাখতো। যদিও মেয়েটি জানে না কার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে সত্যি বলতে সেদিন তো দোষ ওদের গাড়িরও ছিল, ভুল সাইডে চালাচ্ছিল। আপনি এতটা ভাববেন না, আর নিজেকে অপরাধী মনে করবেন না। সেদিন তো বারণ করার সত্ত্বেও তো আপনি মেয়েটিকে হসপিটালে ভর্তি করেছিলেন। ওই অবস্থায় ছেড়ে তো আসেননি। দেখুন প্রীতা, আপনার ডিজাইন আমাদের ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন স্যার। এর আগেও আপনি আমাদের সাথে কাজ করেছেন, আর আপনার ডিজাইনের ওপর কাজ করে ফ্যাশন শো হয়েছে, সেখানে আপনার নামই নেওয়া হয়েছে। তবে এবার আমরা একটা প্রস্তাব রাখতে চাই। কি বলুন? আপনি আমাদের অফিসেই কাজ করবেন, একদম পার্মানেন্ট। আর আপনার কাজের নাম নেবে আমাদের কোম্পানি। আপনি যেমন টাকা পান সেরকমই পাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু ভেবে দেখে আমি জানাচ্ছি। সময় নেই বেশি আমাদের হাতে, আপনি চাইলে টাকার পরিমাণটা আমরা বাড়িয়ে দিতে পারি। টাকা দিয়ে আপনারা সব কিনতে পারবেন, কিন্তু কারো প্রতিভা নয়। পিতা বেরিয়ে গেল অফিস থেকে। আচ্ছা, এই শহরে কি কোথাও প্রতিভার কদর নেই?
সব কিছু টাকা দিয়ে কেনা যায়? কবির অফিসে এসে সমস্ত কাজ দেখাশোনা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ডক্টরের চেম্বারে ফোন করতেই জানতে পারলো চেম্বার এখন কদিন বন্ধ আছে। এটা শোনার পরে কবি যেন ধৈর্য হারিয়ে ফেলল। মেয়েটির সাথে কি তার দেখা হবে না? ঈশ্বরের কাছে প্রথম কিছু নিজের জন্য চেয়েছিল, তা কি পূরণ হবে না? ম্যানেজার কবিরের কেবিনে এসে বলল। স্যার, কবির বলল। হ্যাঁ বলুন। ম্যানেজার বলল। আপনার সাথে একটু জরুরি দরকার ছিল। কবির বলল। ঠিক আছে বলুন। ম্যানেজার বলল। আসলে এখন মার্কেটে একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে খুব নাম করেছে। মেয়েটির নাম পৃথা রায়, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি উনি কারোর হয়ে কাজ করেন না, উনি নিজের মতো কাজ করেন। এরকম একজন প্রতিভাকে যদি আমরা আমাদের অফিসে পাই তাহলে ভীষণ ভালো হবে। উনি স্বতন্ত্র কাজ করবেন, নাম ওনারই থাকবে, কিন্তু আমাদের জন্য করবেন। আপনি যদি বলেন তাহলে আমি একবার কথা বলতে পারি। কবির বলল। আপনি এতদিন এই অফিসে কাজ করছেন, ভালো মন্দ আপনি আমার থেকে বেশি বুঝবেন। পৃথার মন এমনিতেই খারাপ এই মুহূর্তে। এই গরমে আরো যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তার। রাস্তার ভাবঘুরের মতো হেঁটে চলছে। ব্যাগের মধ্য থেকে ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই। হ্যালো, পৃথা রায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি চৌধুরী ইন্ডাস্ট্রির ম্যানেজার বলছি। আপনি একবার আমাদের অফিসে আসতে পারবেন এখন? স্যার কথা বলতেন একটু কাজের ব্যাপারে। আপনার স্যারকে বলুন কথা বলতে হলে উনি নিজে এসে আমার সাথে কথা বলবেন, আমি যেতে পারবো না। ফোনটা রেখে দেয় পৃথা। মনে মনে খুব রাগ হয়, কাউকার বিশ্বাস হয় না ওর। ম্যানেজার ফোনটা রেখেই মন খারাপ করে সবটা জানালো কবিরকে। কবির বেশ রেগে গেল। এত কিসের অ্যাটিটিউড ওনার? ঠিক আছে, ওনাকে বলে দিন চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক কবির চৌধুরী ওনার সাথে দেখা করতে চান এই মুহূর্তে। কোথায় যেতে হবে জিজ্ঞাসা করে নিন, আমি সেখানেই যাব। আমিও দেখতে চাই এই মেয়েটির এত কিসের অ্যাটিটিউড। কবির বেশ রেগে বলল। ম্যানেজার আবার পৃথাকে ফোন করে পৃথার কথা মতো সবটা জানায়। পৃথা ফোনটা রাখার কিছুক্ষণ পর ম্যানেজারের ফোনে একটা রেস্টুরেন্টের নাম আর বুকিং করা টেবিল নাম্বার মেসেজ করে জানিয়ে দিল। কবি সেই ঠিকানায় গেল। মনের মধ্যে বেশ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা কি শুধু পৃথা রায়ের অ্যাটিটিউডের জন্য, নাকি সেদিন ডক্টরের চেম্বারে দেখা হওয়া মেয়েটির খোঁজ না পাওয়ার জন্য? বুকিং করা টেবিলের কাছে যেতে চমকে উঠল মেয়েটিকে দেখে। এই তো সেই মেয়েটা যাকে ডক্টরের চেম্বারে দেখেছিল। মনের মধ্যে আবারও সেই শীতল বাতাস বয়ে গেল। আবারও একটু কাছে গিয়ে কবির বলল। আপনি পৃথা রায়? আরও একটু কাছে গিয়ে কবির বলল। আমি কবির চৌধুরী। ফোনটা থেকে মুখ তুলে পৃথা চিনতে পেরে কবিরকে বলল। আপনি তো দেখছি কথা শোনেন না মশাই। সেদিনই আপনাকে বলা হলো রেস্ট নিতে, আর আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। পৃথা চুপ করে গেল, তাকিয়ে থাকলো কবিরের দিকে। কবির সেদিনের মতো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পৃথার দিকে, আর মনে মনে শাহরুখ খানের ওম শান্তি ওমের সেই ডায়লগটা ভাবতে লাগলো। ये होते हाय अगर किसी चीज को दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलने की कोशिश में लाग जाती है। আচ্ছা ভিতা, আলাপ করে দিই। উনি হলেন আমাদের অফিসের ম্যানেজার মিস্টার সেনাল। আপনার কোনো কিছু দরকার হলে আপনি এনার সাথে কথা বলে নেবেন, আর আপনি এখানে নিজের মতো করে কাজ করুন, আপনার কোনো সমস্যা হবে না। আর একজনের সাথে আলাপ করানো বাকি আছে, আমার ভাই রবিন। ও এখন দুবাই আছে, ফিরলে আলাপ করিয়ে দিব। পৃথার সাথে কাজের বিষয়ে সমস্ত কথা বলে নিজের কেবিনে চলে গেল কবির। কিছুক্ষণ পর ম্যানেজার কবিরের কাছে গিয়ে বলল। স্যার, এই ম্যাজিকটা হলো কিভাবে? কাল তো দুজনেরই রেগেছিলেন। ওনার সাথে যখন কথা হলো তখন মনে হলো উনি রেগে আছেন, আর আপনিও রাগ করে ওনার সাথে দেখা করতে চলে গেলেন। তারপরে আজ আপনারা হেসে হেসে কি সুন্দর কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কবির ম্যানেজারের কথা শুনে হ হ করে হেসে উঠল। তারপর বলল। সে অনেক বড় কাহিনী, তবে এইটুকু জেনে রাখুন পৃথা রায় আমার পরিচিত। গতকাল কবিরের রাতে ঘুম হয়নি। পৃথার সাথে দেখা করার পর মনে এক আলাদা ভাল লাগা রয়ে গেছে।
প্রতিদিন এই অফিসে পৃথার সাথে তার দেখা হবে, এটা ভেবে ওর মন খুশিতে ভরে যাচ্ছে। ভাই যদি জানতো ব্যাপারটা খুব খুশি হতো, কিন্তু ওকে এখন জানানো যাবে না, সারপ্রাইজ দিতে হবে। গতকাল একে অপরের পরিচয় পেয়ে কিছুটা লজ্জা পেয়েছিল পৃথা। আসলে ওর এভাবে রাগ দেখিয়ে ফোনে ম্যানেজারের সাথে কথা বলা উচিত হয়নি। কি ব্যাপার কবির, এই কয়দিন বেশ তোমাকে হাসি খুশি দেখাচ্ছে। কবির কিছুটা লাজুক হয়ে বলল। না 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 মা, তেমন কিছু নয়। মলিনী দেবী বললেন। কি নাম মেয়েটা? কবির বলল। কোন মেয়েটার? কার কথা বলছো তুমি? মলিনী দেবী বললেন। তুই ভুলে যাস না আমি তোর মা, আমার কাছে কোনো কিছু লুকাতে পারবি? বল না বাবা, মেয়েটার নাম কি? কবির সাথে সাথে বলল। পৃথা আমাদের অফিসে এই কয়দিন হলো জয়েন করেছে। এই কয়দিনের পরিচয় তো তোর কাউকে এতটা ভালো লাগার কথা নয়, নিশ্চয়ই তুই আরো আগে থেকে ওকে জানিস। আমি ওকে প্রথম দেখেছিলাম ডক্টরের চেম্বারে। ও যখন আমার হাতটা ধরে চেম্বারে নিয়ে গেল, তখনই মনে হলো এই স্পর্শটা আমার পরিচিত। আমি যেন ওকে অনেক আগে থেকে চিনি। মা, আজ অব্দি আমার এমন কোনোদিন হয়নি। এই প্রথম কারোর সাথে দেখা হওয়ার পর মনে হলো কেমন যেন একটা টান অনুভব হচ্ছে। এটাই কি ভালোবাসা মা? ও বাবা, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ছেলেটা তাহলে প্রেমে পড়েছে। আমি কালই অফিসে যেয়ে ওকে দেখে আসবো। না 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 মা, এখনই না, পরে। আগে আমি ওর সাথে কথা বলি, ওকে জানি চিনি, তারপর কথা এগোবো। পার্থিব মায়ের কোলে মাথা রেখে বলল। তাহলে মা, আজ থেকে তুমি 10টার সময় অফিসে যাবে। পৃথা বলল। হ্যাঁ রে, তোকে কিছু কাজ এবার নিজেকে করতে হবে, আর সন্ধ্যাবেলা আমি এসে তোকে পড়াতে পারবো। আমাকে এদিক ওদিক আর ছুটতে হবে না, এবার সব কিছু সময় ধরে হবে। পার্থিবের মনে এখন এক আলাদা আনন্দ। মাকে জড়িয়ে ধরলো। মা ছাড়া তার আর কেউ নেই। জন্মের পর থেকে দেখেছে মা একা হাতে সব সামলিয়েছে। প্রায় দিনে তার মা তার বাবার গল্প বলে। পার্থিবের কাছে তার বাবা যেন গল্পের মতো, যার কথা শুনতে ভালো লাগে, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না। বাকি বন্ধুদের মতো তার বাবা তাকে স্কুল থেকে আনতে যায় না, পার্কে নিয়ে যায় না, খেলতে নিয়ে যায় না। আর যদি তার বাবা বেঁচে থাকতো, তাহলে সে তার নতুন আঁকা ছবিগুলো দেখাতো। পার্থিবকে স্কুলে পৌঁছানোর জন্য অটো ধরল পৃথা। কবির গাড়ি থেকে দেখতে পেয়ে সেই অটো তার পিছু নিল। স্কুলের কাছে এসে অটো থেকে নামতেই কবিরও গাড়ি থেকে নামলো। পৃথা কবিরকে দেখতে পেয়ে বলল। কবির স্যার, আপনি এখানে? কবির কিছুটা হকচকি গেল, নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল। এই, এদিকে একটু কাজ ছিল। আপনি এখানে কি করছেন? তখন পার্থিবকে দেখে বলল। এই যে, ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম, এবার অফিসে যাব। পার্থিব হাসি মুখে বলল। হ্যালো আঙ্কেল। কবির চুপ করে দাঁড়িয়ে রইল। তার যেন পা মাটি থেকে সরে গেছে। পৃথা মেরেট, অথচ সে জানে না নিজেকে কেমন যেন মনে হতে লাগলো। পৃথা স্কুল থেকে বেরিয়ে এসে বলল। কি স্যার, আপনি এখনো যাননি? কবিরের কানে কোনো কথা প্রবেশ করো না। পৃথা আরো কিছুটা কবিরের কাছে এগিয়ে গিয়ে বলল। স্যার, আপনি ঠিক আছেন? কবিরের সম্মতি ফিরল, নিজেকে সামনে নিয়ে বলল। আমি ঠিক আছি। অফিসে যাবেন তো? চলুন, আমিও যাচ্ছি, একসাথে যাওয়া যাক। পৃথা প্রথমে রাজি না হলেও পরে 2-3 বার কবির বলার পর গাড়িতে উঠে বসত। গাড়িতে কবির একদম চুপচাপ থাকলো। মনে হলো কেউ যেন ওর থেকে সব কথা কেড়ে নিয়েছে। পৃথা নিজের প্রেজেন্টেশনে আরো একবার চোখ বুলিয়ে নিচ্ছে। কবির নিস্তব্ধতা ভেঙে বলল। কি নাম আপনার ছেলের? পার্থিব। আমি জানতামই না আপনি মেরিড। সংসার আর অফিস সবকিছু একসাথে কিভাবে ম্যানেজ করে? মাঝে মাঝে একটু কষ্ট হয় ঠিকই, তবে আমি আমার কাজগুলো ভীষণ এনজয় করি। সত্যি বলতে আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। হাঁপিয়ে যান না? মানে সবকিছু এত চাপ, তার মাঝে দম বন্ধ লাগে না? কাজের মধ্যে না থাকলেই দম বন্ধ লাগে। সব একা হাতে সামলানোর অভ্যাস আছে আমার। একা হাতে কেন? হাজবেন্ড আছেন তো সাথে? সাথে নেই, শুধু মনের মধ্যে আছে। মানে আমি ঠিক বুঝলাম না। উনি মারা গেছেন 7 বছর আগে, কার অ্যাক্সিডেন্টে।
কথাটা শুনে কবিরের হাত কাঁপতে লাগলো। অতীতের সেই স্মৃতি আবারও ফিরে এলো তার কাছে। গাড়ির মধ্যে দুজনে চুপ করে রইলো। অফিসে পৌঁছানোর পর কবির নিজের কেবিন থেকে আর বেরোলো না। বারবার তার মনে হতে লাগলো সেই রাতের কথা। তারা নিশ্চয় হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। হাজব্যান্ডও ওখানে স্পট ডেট, কিন্তু তার ওয়াইফ বেঁচে ছিলেন। কবির কোনো কাজে মন বসাতে পারল না। পৃথা আজ তার হাজব্যান্ডকে হারিয়ে একা হাতে সব সামলাচ্ছে। কতটা একা সে! হয়তো সেই মেয়েটাও পৃথার মতো একা হাতে সব সামলাচ্ছে। সেভাবেই হোক তার সাথে দেখা করতে হবে। কেমন আছে জানতে হবে। কবিতাকে যেভাবেই হোক হেল্প করতে চায়। এইসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। পৃথা কবিরের কেবিনে এসেই বলল। মে আই কাম ইন স্যার? কবির সাথে সাথেই বলল। হ্যাঁ আসুন, কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? পিতা কিছুটা তাড়াহুড়োর মধ্যে বলল, স্যার আমাকে একবার বাড়ি যেতে হবে। কবির বলল। কি হয়েছে আমাকে বলুন। পিতা বলল, আমার ছেলের পার্থিবের কিছু হয়েছে মনে হয়, প্রতিবেশী ফোন করেছিল। গাড়ি করে কবির পিতাকে নিয়ে বেরিয়ে গেল। তাড়াতাড়ি পৌঁছে গেল সেখানে। সবাই মিলে জল দিচ্ছে কবিরের কপালে আর মাথায়। অল্প একটু চোট পেয়েছে। খেলতে খেলতে এমন বিপত্তি হয়েছে। পিতা ভীষণ ভয় পেয়ে গেছে, কিন্তু কবির সবটা নিজ হাতে সামলে নিল। ফোন করে ডক্টরকে ডাক দিল, মেডিসিন সব নিজে নিয়ে এলো। এই প্রথম পিতার বাড়িতে ঢুকলো কবির। কি সুন্দর সিমসাম সাজানো, মার ছেলের হাসি মুখের ছবিটা চারিদিকে দেওয়ালে টাঙানো। দেখে বুঝতে পারা যায় দুজন দুজনকে আগলে ধরে বেঁচে আছে। কবির পার্থিবের কাছে গিয়ে বলল, হাই চ্যাম্প, খুব ব্যথা করছে? পার্থিব ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না। কবির ওর পাশে বসে বলল, পার্থিব আমি যখন ছোট ছিলাম পায়ে দিন ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম। মা বলতো পায়ে বেড়ি দিয়ে ঘরে রেখে দিব। বাবা বলতো এখনকার ক্ষত ভবিষ্যতে শক্তি হয়ে উঠবে। আমার বেস্ট ফ্রেন্ড কে ছিল জানো? ধীরে ধীরে জিজ্ঞাসা করলো। কে? কবির বলল, আমার ভাই। একদিন আমার ভাইকে আমি তোমার সাথে আলাপ করিয়ে দিব। ও ভীষণ দুষ্ট আর চঞ্চল। পার্থিব বলল। আমার থেকেও বেশি? কথা শুনে কবির জোরে জোরে হেসে উঠল। পার্থিবও হাসছে। কফি দিতে এসে পিঠা দুজনের হাসি দেখে দাঁড়িয়ে গেল। কি সুন্দর দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। পরের দিন অফিসে গিয়ে কবি দেখলো পিঠা ঠিক সময়ে অফিসে এসে কাজগুলো শুরু করে দিয়েছে। কবির পিঠার কাছে গিয়ে পিঠার খবর নিয়ে নিজের কেবিনে চলে গেল। মনে মনে ভাবলো, আমার অনুভূতি মিথ্যা নয়। আমি পিঠার পার্থিবের জগতে একটু আশ্রয় পেতে চাই। অনেকদিন পর রণবীর ফিরে এলো অফিসে। দুবাই থেকে এসে শুনেছে মায়ের কাছে কবিরের ব্যাপারে। রণবীর ভীষণ খুশি যে মেয়েটিকে তাদের ভালো লেগেছে। সে এখন তাদের অফিসে জয়েন করেছে। অফিসে এসে কবির কেবিনে গিয়ে বলল, কাজটা যাক, আগে চল আলাপ করাবি। আমি দেখতে চাই কে সে লাকি গাল যে আমার দাদার মনে জায়গা করে নিয়েছে। কবির ওকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। বাধ্য হয়ে পিঠার কাছে নিয়ে গেল রণবীরকে। পিঠা তখন কাজে ব্যস্ত। কবির গিয়ে বলল, পিঠা, আমি বলেছিলাম না আমার ভাইয়ের সাথে আলাপ করে দিব? এই যে আমার ভাই রণবীর। পিঠা রণবীরকে দেখিয়ে বলল, হ্যালো রণবীর স্যার। রণবীর পিতাকে দেখে চমকে গেল। কোনো রকমে নিজেকে সামনে নিল। হ্যালো বলে বেরিয়ে গেল। কবির বাহিরে এসে বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? কেমন লাগলো পিতাকে? রণবীর বলল, দাদা তোর সাথে আমার কিছু কথা আছে পিথির ব্যাপারে। আমি জানি তুই কি বলবি। ওর একটা ছেলে আছে, এই তো? আমি সবটা জানি। আর জানিস ওর হাজবেন্ড নেই, উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। রণবীর আর কোনো কথা বলল না। চুপ করে দাঁড়িয়ে মনে মনে ভাবল, আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে পিথির হাজবেন্ড। একটা অজানা ভয় গ্রাস করলো রণবীরকে। পিতা যদি এই সত্যিটা জানতে পারে, তাহলে কবিরকে কোনোদিনও তার মনে জায়গা দিবে না। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।